নমস্কার। শুরু করছি শ্রী চরণেশ্বর মায়ের চতুর্থ পর্ব। রক্ত ঝরিতেছিল, শ্বাসরুদ্ধ হইয়া আসিতেছে, পায়ের তলায় মাটি নাই, হাতের কাছে ধরিবার মতো একটা অবলম্বনই বা কোথায়। ভয় পাইলাম দেওয়াল প্রভৃতি সব অদৃশ্য হইয়া গেল নাকি। রক্ত নাই, কষ্ট যেন কম। ঝরিতেছি ঝরুক না, বরং তপ্ত স্রোতের জোয়ারে শরীরের সর্বত্র যে শিরাগুলি বুঝিতেছি স্ফীত হইয়া গেছে, এখানে ওখানে আরো হাজারটা ফুটা হইয়া, আর কিছু মনে নাই। একবার যেন দেখিলাম সব্যসাচী ঢলিয়া পড়িতেছেন ও পাশে। তখনই কি আশ্চর্য, আমিও পড়িয়া গেলাম ফরাসির ওপাশে। পড়ার মুহূর্তে বুঝি শক্ত মুঠিতেই খামচাইয়া ধরিলাম ফরাসির চাদরটা। একবার যেন বোধ হইল নলিনী ওই দিক হইতে আসিয়া হাঁটু ভাঙিয়া বসিয়াছে আমারই পাশে। যেন বোধ হইল আমার লুটাইয়া পড়া মাথাটা কেহ সযত্নে কোলে। জানিয়াছি পরে এই নলিনী আমাকে বাঁচাইয়াছে, কিন্তু আজ আমি মুক্ত, সুস্থ অন্তত একটা দিক হইতে। আজ আমার কিছুমাত্র মোহ নাই, তাই লিখিয়া রাখিলাম যে খোলস খসিয়া পড়িয়াছে। মা, তাড়াতাড়ি লেখাটা ঢেকে ফেলেছিলে তুমি। আমি এসেছি টের পেতেই, ভয়ে অথবা লজ্জায় বিবর্ণ হয়ে গিয়েছিল আমার মুখ। অন্তত তখন আর কোনোদিন কোনো ভাবলিস দেখিনি। তুমি জানো না, এই কয়েক ছত্র পরে পড়ে ফেলে আমিও গোপনে, তারপর কবে কি হবে বোধ হয় আশা বদলের হিড়িকে এই কাগজগুলো আমারই হেফাজতে এসে যায়। বাবা তখন অশক্ত, প্রায় ঘরে অন্তরীণ, ওগুলো খুঁজছিলেন, পাননি। পাননি যে তাও কাউকে বলতে পারেননি। খোঁজা আর না পাওয়া দুটোই গোপনে। মাঝে মাঝে দেখলাম যে তিনি তার তোরঙ্গটা হাতড়াচ্ছেন অন্ধকারে, হাঁটু মুড়ে, উবু হয়ে, গোপনে। নিজের জিনিসও তবে চোরের মতো সন্তর্পণে কাউকে কাউকে খুঁজতে হয়। কেউ কেউ খুঁজে। বিশ্বের বিচিত্র বিধানে কত শাস্তি যে কতভাবে তোলা থাকে। তারপর আবার দেখো, সেই শাস্তির মেয়াদ আপন নিয়মেই কবে মকুব হয়ে গেছে। আর শেষের দিকে খুঁজতে দেখিনি বাবাকে। হয়তো ওর দাম, ওগুলো নিয়ে চিন্তা, ভয়, সংকোচ তার নিজের কাছেই মসৃণভাবে মুছে ঘুচে গিয়েছিল। আর আজ আজ তো সব একেবারে সাফ পরিষ্কার। আজ বাবা নেই, তুমিও নেই। ওগুলোর দাম যাচাই করব কার কাছে? তাই মূল্যহীন কয়েকটা দলিল আমার কাছ থেকেও হারিয়ে গেছে। সেদিন কিন্তু এত সহজে জের মেটেনি। ডাক্তারের অনুমতি নিয়ে বাবা বাইরে বেরিয়েছিলেন সেদিন। কাছাকাছি পার্কটা কোথাও হবে, আমি পড়ছিলাম। তুমি সামনে এসে দাঁড়ালে শটান সোজা। ইদানিং কাজ পেলে এভাবে আমার কাছে এসে দাঁড়াতে না। একটু চমকে গিয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। বইয়ের পাতা মুড়ে কতদিন পরে প্রগাঢ় গলায় বলে উঠেছিলাম, মা। হাত বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তুমি ফিরে যাচ্ছ। আমার প্রত্যাখ্যাত হাতটা এলো ফিরে, গলায় দড়ি দেওয়া লাশের মতন অধবদন রইল ঝুলে। তুই তাকে দেখেছিস? এই কণ্ঠস্বর তো জানালার বাইরে থেকে ভেসে আসেনি। সুতরাং তোমার কাকে? আমি শুধু চোখ তুলে একবার বলতে পারলাম, আমার জন্য আমার কাছে তুমি আসোনি, অন্য কি একটা কথা কাছে জেনে নেওয়ার, তাই। অভিমান নামে যে একটা ঢেউ তুলে উঠল, দুলে উঠে সে আগেকার ঢেউ আবেগটাকে তারই পিছে টেনে নিয়ে গেল। আমি আবার যা তাই, যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম। তাই শুকনো গলায় শুধু বলেছিলাম, কার কথা বলছো? কাকে? বেশ কিছুক্ষণ তুমি কথা বলতে পারোনি। খালি কথা বলার একটা প্রয়াস তোমার ঠোঁটের কোণে নানা আকারের ভাঙাচোরা রেখা হয়ে খেলে যাচ্ছিল। শেষে খুব আস্তে কোনো রকমে বলে ফেলা এই কথাটা শুনতে পেলাম, তোর বাবা, মানে প্রথম যেদিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ও সেই দিন? পুরনো কথা, সুতরাং
যেন কিছুই না। আমি এইভাবে হালকা গলায় বললাম, সে তো থিয়েটারে, অনেক তো লোকজন ছিল সেখানে, তুমি কার কথা বলছো? স্পষ্ট দেখেছি মা, তোমার চোখের পাতা কাঁপছে, তোমার একটা হাত উঠছে আমাকে মারবে। না, মারুনি। এত বড় এই বয়সে ছেলেকে চট করে আর মারা যায় না। কারণ আগেই বলেছি, মা বাবার বিরুদ্ধে বয়সটাই তখন ছেলেদের বন্ধু, সহায় অথবা বডিগার্ড। নতুবা তুমি মারতে। জেনে শুনে সজ্ঞানে আমি মিথ্যে বলেছি, ন্যাকা সেজেছি সেই কারণে। কিন্তু যে দৃষ্টি তোমার চোখে দেখলাম মা, তার চেয়ে মারও বুঝি কম অপমানের ছিল। একটিবারও পাতা না পড়া সারা চোখের ধিক্কার দিয়ে আমার মিথ্যেটাকে পুড়িয়ে দিয়েছো তুমি। ছি ছি। সেই চাউনি বলেছিল, ছি ছি, তোর বাবা সেদিন থিয়েটারে অজ্ঞান হয়ে পড়েনি। আমি জানি, আমি জানি। তোমাকে বলতে শুনলাম। কোথায় ছিল, কোথায় গিয়েছিল সে? স্থির দৃষ্টি আমার দৃষ্টিতে ন্যস্ত করে বললে, তুই তাকে দেখেছিস? দেখেছি মা। কেমন দেখতে? বল না, বল না। সেই নলিনী দেখতে কেমন? আমি নিরুত্তর। তোমার প্রত্যেকটা প্রশ্ন তখন চিমটির মতো কাটছে আমাকে। আমি কথা বলবো না দেখে তুমি কথা জোগাচ্ছ, আমাকে দিয়ে কবুল করিয়ে নিবে বলে। বল না, বল না, দেখতে সে কেমন? খুব হাসি বুঝি আর দাঁতে মিশি দেয়? দেয় মা। অম্লান বদনে বললাম। নলিনী আমাকে গরম দুধ খাইয়েছিল। গায়ের রং কেমন? আমার মতো। তোমার মতো রং কজনের আছে মা? তোমার পাশে সে মিস কালো। নলিনী তার আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিয়েছিল। বাজে কথা বলিস না। তুমি তেড়ে উঠে বলি, সতে চিনি, চিনি তোদের সব কটাকে, সব এক এক ধাপ। আমি আর বাবা এক জাত এক ছাদ। তুমি ঠিক জানো তো মা? সত্যি বলছি। ভীষণ কালো, থপথপে মোটা বিশ্রী। এবার গলায় আরো জোর বললাম। আমাকে নিচে অবধি পৌঁছে দিয়েছিল নলিনী। স্নেহী মমতায় আমার হাত চেপে ধরেছিল। হে ঈশ্বর, এই কৃতজ্ঞতার পাপে আমার যেন কুষ্ঠ কাল ব্যাধি হয়। কিন্তু না, ওই ভীষণ সব শাস্তি আমি পাবই বা কেন? মারো, আমার দুঃখিনী মার। মন আর মন রাখতে বানিয়ে সব বলেছি। ঈশ্বর, তুমি কি জানো না, ওর মুখের ভাষা খুব বিস্তৃত, বিচ্ছিরি মা। তোমার মুখ ফুটে বলতে পারা যাবে না। বেহায়া বলতে যা বোঝায় তাই। তোর বাবা, তোর বাবাকে নিয়ে করছিল কি, কিভাবে চাইছিল? শেষ সংকোচের লেশটুকু খসিয়ে হঠাৎ দ্রুত বলে উঠেছিলে তুমি, যেন চোখ বুঝে, আমরা খানাখন্দ গর্ত টর্ত সামনে পড়লে যেভাবে পার হয়ে যাই, সেসব তোমাকে বলা যায় না। মানে ওই সব মেয়ে যেরকম করে থাকে থাকে আর কি। বাবা অজ্ঞান না হতে নলিনী তার মাথাটা কোলে তুলে নিয়েছিল। এবার তুমি কিছুক্ষণ চুপ করে রইলে। বেদনায় নীল হয়ে যাচ্ছে তোমার মুখ, দেখতে পাচ্ছি। তারই মধ্যে একটু সান্ত্বনার খোরাক আমার কথা। মা, আমি তো যথাসত্য শান্তির ছিটেফোঁটা যোগান দিয়ে যাচ্ছি। তুমি তো এতদিন কিছু বলনি, সব চেপে গিয়েছিলে। অনেক পরে বললে আস্তে আস্তে। বলা যায় না যে, বলা উচিত নয়। ছেলে হয়ে কি করে বলো? তুমিই বলো তো। ঠিক। আমার মাথায় একটি হাত রাখলে, যে হাত মারবে বলে একটু আগে তুলেছিলে। এখন তুই বস, এখন তুই মস্ত হয়ে গেছিস। মস্ত না মা, খুব অবনতভাবে বললাম, একটু বড়, বলতে পারো। এখন আমি একটু একটু বুঝতে পারি। যা বুঝবি এবার থেকে সব আমাকে বলিস। এ কি প্রত্যাশা, এ কি আদেশ, বড় হওয়ার স্বীকৃতি, এ কি বড় হওয়ার দাম? মাথায় অনেকদিন থেকে বড় তো বটেই, মেপে দেখেছি, সেদিন টের পেলাম। বয়সেও তো প্রথম আমি তোমার সমান সমান। মা আর ছেলের মধ্যে লুকোচুরি আর ব্যবধান সেই প্রথম ঘুচে গেল। আর বোধ হয় সেই শেষবার। তবু কিন্তু একটা অপরাধের বোঝা আমার ঘাড়ে চেপে মাথার ভিতরকার সব বিচার করার চিন্তা এলোমেলো করে দিল। আমাকে একটু স্বস্তি দিতে, তোমার সমান সমান হতে কার প্রতি যেন আমি ঘোরতর অন্যায় করলাম। সে কে? বাবার ভেঙে পড়া
ক্ষণটিতে সহসা যে করুণাময়ী হয়েছিল, গরম দুধ খাইয়ে আমার মুখ দিয়েছিল মুছিয়ে, তার কথা মনে পড়ে ভিতরটা হু হু করে যাচ্ছিল। তাকে অপমান করেছি, কোনো অন্যায় করেনি সে, তবু এই অপরাধীর ক্ষমা নেই, তবু সে কেন আমাকে ক্ষমা করে? এই পর্যন্ত লেখা সোজা হলো, কিন্তু মা, এরপর ক্ষমা চেয়ে নেব তোমার কাছেও। তোমাকেও সেদিন ঠকিয়েছি আমি, মুখে যাই বলি মনে মনে তো জানি যে বিশ্বস্ত থাকতে পারিনি। মনে মনে ওই নলিনীর প্রতিও শ্রদ্ধা, অনুরাগ, কৃতজ্ঞতা মিলিয়ে একটা আকর্ষণ বোধ করেছিলাম। মা, বারবার মমতাময়ী একটি প্রতিমার রূপ আমার মনে উঁকি দিচ্ছিল। মা, আমার দুঃখিনী মা, তোমার প্রচণ্ড সংশয়, সন্দেহ, মনোকষ্ট, যন্ত্রণার সেই মুহূর্তেও তোমার সঙ্গী হতে পারিনি। বরাবরই একা তুমি, তখনও একা রয়ে গিয়েছ। আমি নির্বিবেক সেদিন একই সঙ্গে তোমার দুজনকেই ঠকিয়েছি। এরপরে এরপরে মা, এই চিঠির খেই ধরবো কোথায়? কালানুক্রমিক আর কত ঘটনার পর ঘটনা সাজিয়ে যাব। ঘটনার বর্ণনা বা অঘটনটা তো এই লেখার লক্ষ্য ছিল না। এ তো চেয়েছিলাম হোক শুধু উন্মোচন আর বিশ্লেষণ, বদলে যাওয়ার বিবরণ, কয়েকটি সম্পর্কের, অনেকগুলি মূল্যের, বোধের, বিশ্বাসের, ধারণার। এ তো নিজেকে বিশ্বাস করা, বিকাশ করা শুধু, বলে বলে আত্মশোধন। যেমন কিনা সকালের কুলুকুচি, মুখে জল পুরে পুরে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া বাইরে সব গন্ধ ধুয়ে যা। গত রাত্রি দাঁতের ফাঁকে ফাঁকে যত স্মৃতি, বাসি আর থেতো, আচমন করে আবার নূতন। কি জানি কেন সেবার শীতে দিন যত তাড়াতাড়ি গুটিয়ে আসতে থাকলো, ততই মনে হতে লাগলো যে আমাদের তিনজনকে নিয়ে ছোট্ট যেটুকু জীবন, তারও একটা অধ্যায় গুটিয়ে আসছে ক্রমে ক্রমে। সহসা সে সব কথাও শেষ হয়ে যাবে, উৎক্ষিপ্ত হব আবার। নির্ধারিত এক নিয়তি আমাদের টেনে নিয়ে কোনো এক বাঁকের মুখে হয়তো ঠেলে দেবে। টের পাচ্ছিলাম, নিয়তি যদিও কাজ করে গোপনে, তবু আগামীর ওপরে বারবারই দেখি আজকের ছায়া পড়ে। কি যেন একজন চর বাস করে ভিতরে, সে আগেভাগেই সব বলে দেয়। সেই ছায়া স্পষ্টভাবে একটা অনিশ্চয়তার আকারে আঁকা হয়ে যায় মুখে মুখে। তোমার মুখে সেই ছায়া পড়েছিল, আমারও, অথচ বাইরে কোনো লক্ষণ, আতঙ্কের কোনো কারণ ছিল না। হয়তো সবই স্নায়ুর কারসাজি। স্নায়ুরা যেন খোঁজা প্রহরী, তারা অত্যাচারী, জর্জরিত করে আমাদের। আবার তারা আমাদের প্রতি বিশ্বস্তও বটে। নইলে দৃশ্যবাহ্য ভয়ঙ্কর কোনো কিছুর আভাস ছিল না। বাবা আবার কাজে যেতে আরম্ভ করেছিলেন। বেরুতেন একটু দেরিতে, বিকালের দিকে। আমার কলেজ চলছিল, তোমার পূজা, কাপড় কাচা, রান্না একটু টানাটানি চলছিল অবশ্য। এই কমাস বাবা ঘরে বসেই ঠিকমতো টাকা আসছিল না, তারপর ডাক্তার, অসুখ, খরচের ধাক্কা। কিন্তু তাতেই তো মুষড়ে পড়নি তুমি। বাতাস থেকে লোকে যেমন শ্বাস নেয়, তুমিও তেমনি ওপর দিকে তাকিয়ে অদৃশ্য কোনো নল থেকে টেনে নিতে সাহস, তাই নিচ্ছিলে। প্রথম কবে ভয় পেলে তুমি? কবে? কাজে ফের যোগ দেওয়ার পরও, যখন মাস ফুরে গেল অথচ ঘরে মাইনে এলো না, তখনই কি? যে মাসে তোমার হাত একেবারে খালি, একটা শার্টই কোনো মতে এবেলা ওবেলা কেচে ক্লাসে যাওয়া চালিয়ে যাচ্ছিলাম। জামাটা যেহেতু ইস্ত্রি করা সম্ভব ছিল না, তাই কুঁচকে থাকতো। আমার কুণ্ঠিত অস্বচ্ছন্দ মনের মতো তুমি ভয় পেলে। বাবাকে জিজ্ঞাসা করে লাভ হলো না। উনি এলোমেলো উত্তর দিয়ে ব্যাপারটা কীভাবে যেন ব্যাখ্যা দিতে চাইলেন। ব্যাখ্যা করতে কিংবা উড়িয়ে দিতে, তাতে তোমার সন্দেহটা আরও বাড়ল। এমনিতেই অসুখটার পর থেকে বাবার কথা টথা কেমন যেন জড়িয়ে যেত, সব সময় অর্থ বোঝা যেত না। তুমি বললে, এই আমার ভালো ঠেকছে না, উনি কেমন যেন হয়ে গেছেন দেখছিস তো, উনি বোধহয় কাজে যান না। কাজে যান না? কোথায় যান তবে? কি জানি কোথায়, কোথাও নিশ্চয়ই।